আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচইসি বায়োলজি দ্বিতীয় পত্র হাইড্রা এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের স্পেশাল 2 নাম্বার লেকচার। তো আমরা গত লেকচারে হাইড্রার এপিডার্মিসের যে কোষসমূহ এর মধ্যে পেশি আবরণী কোষটা আলোচনা করছিলাম এবং পেশি আবরণী কোষের সৃজনশীল দেখছিলাম। তো আজকের ক্লাসে আমরা এর পরবর্তী কোষ নিয়ে আলোচনা করি। তো এর পরবর্তী কোষটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। এই যে গোল্লা 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 দেখতে এগুলোকে বলা হয় ইন্টারস্টিশিয়াল কোষ। তো দেখি আমাদের এখানে বিবরণে কি বলছে। পেশি আবরণী কোষের অন্তর্মুখী সরু প্রান্তের ফাঁকে ফাঁকে গুচ্ছাকারে ম্যাসোগ্লিয়া ঘেঁষে এসব কোষ অবস্থান করে। এই যে আমাদের ইন্টারস্টিশিয়াল কোষ এগুলো কোথায় থাকে? এগুলো আমাদের পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে থাকে। তো আমি যদি তোমাদেরকে দেখাই ছবির মধ্যেই তোমরা দেখতে পাবা যে এখানে আমাদের ইন্টারস্টিশিয়াল কোষ আছে। যেমন দেখো এই হলুদ বর্ণের এই বড় বড় কোষগুলোকে বলা হয় পেশি আবরণী কোষ। এই পেশি আবরণী কোষের যে ফাঁকা জায়গাগুলো আছে না, যে এগুলো হচ্ছে ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গার মধ্যে গুটি 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 গোল গোল এই কোষগুলোকে বলা হয় ইন্টারস্টিশিয়াল কোষ। সবাইকে এতটুকু কথা বুঝতে পারছো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। হাফসা আমিনা জয়েন করছো, সাদিয়া ফিরমো জয়েন করছো। তো আসলে আমাদের চিত্রটা দেখলে সহজে বোঝা যায় যে কোনটার নাম কি। চিত্রটা মাথায় রাখবা আর মনে রাখবা কি এভাবে চিত্র দেখে দেখে ভালো করে আমরা বায়োলজি পড়তে পারি। আসলে বায়োলজির মধ্যে চিত্রটাই মেন। বায়োলজিতে যত চিত্র আঁকতে পারবা পরীক্ষার নাম্বার তত বেশি পাবা এবং ভালো লিখতে পারবা। আচ্ছা, আর মনেও থাকবে ভালো, এটা আমরা বুঝলাম। তো এরপরে বলতেছে এরপরে আমাদের অংশে যে এগুলো দেখতে গোলাকার হয়, যে গোল 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 হয়, ডিম্বাকার হয় বা 3 কোণা আকৃতির হয়, মনে রাখবা। আর এটার যে ব্যাস সেই ব্যাসটা হচ্ছে 5 মাইক্রোমিটার। এই যে ইউর মতো এটাকে বলা হয় মাইক্রো আর এম হচ্ছে মিটার, মাইক্রোমিটার। এই পয়েন্টটা মুখস্থ রাখবা, এমসিকিউর জন্য লাগে। এবং সুস্পষ্ট নিউক্লিয়াস আছে। এই যে মাঝখানটা হচ্ছে নিউক্লিয়াস, দেখতে স্পষ্ট দেখা যায়। মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকাও থাকে, রাইবোজোম থাকে ও কিছু মাইটোকন্ড্রিয়াতেও যুক্ত থাকে। অর্থাৎ আমাদের এই ইন্টারস্টিশিয়াল কোষগুলো কোথায় কোথায় থাকে? রাইবোজোমে থাকে, এন্ডোপ্লাজমিক জালিকাতে থাকে এবং রাইবোজোমের মধ্যেও এগুলো খুঁজে পাওয়া যায়। কোষগুলো সম্মিলিতভাবে একত্রে হাইড্রার হাইপোস্টোমের নিচে দিকে একটি বৃদ্ধি এলাকা গঠন করে। অর্থাৎ আমাদের হাইড্রার হাইপোস্টোম নামে একটা অংশ আছে, সেই হাইপোস্টোমের মধ্যে এগুলো বেশি বেশি পাওয়া যায়। এই হচ্ছে আমাদের এই ইন্টারস্টিশিয়াল কোষের ব্যাখ্যা। আনিশা তানিয়া জয়েন করছো, থ্যাংক ইউ। অঞ্জনা জয়েন করছো, থ্যাংক ইউ। সবাই এতটুকু বুঝতে পারছো কিন্তু আমাকে জানাও। এটা হচ্ছে ব্যাখ্যা। জি স্যার। আচ্ছা, ওকে, এবার আমরা যাই নেক্সট পরবর্তী অংশ। তো আমাদের এই কোর্সটার ব্যাখ্যা শেষ। আমরা এখন এই কোর্সটার কাজ পড়বো। এখানে কি কি কাজ লেখা আছে আমি একটু দেখবো। তো আশা করি দেখতে পাচ্ছ। আমি একটু বইটা সুন্দর করে সেট করে নিই, তারপর আমি পড়াচ্ছি। ওকে, এবার দেখো আমরা এখন যাই নেক্সট কাজ। এই কোষের কাজ কি? এসব কোষ প্রয়োজনে অন্য যে কোনো ধরনের বহিঃত্বকীয় কোষে পরিণত হয়। অর্থাৎ হাইড্রার যখন বাহিরের দিকে একটা কোষের প্রয়োজন হয়, বহিঃত্বকের কোষ, তখন এই কোষগুলো আস্তে আস্তে সে বহিঃত্বকের কোষগুলোতে পরিণত হতে পারে। পুনরুৎপত্তি এবং মুকুল সৃষ্টিতে অংশ নেয়। হাইড্রার যে মুকুল, মানে হাইড্রা থেকে যে অন্য একটা হাইড্রার জন্ম লাভ করবে সেটা মুকুল, সেটা তৈরিতেও এটা অংশ নেয়। প্রতি 45 দিন পর পর হাইড্রার দেহের সকল ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়। অর্থাৎ নতুন কোষ, মানে 45 দিন পর পর হাইড্রার দেহে নতুন নতুন ইন্টারস্টিশিয়াল কোষ তৈরি হয়। আর এই কোষের এই বৈশিষ্ট্যকে টোটিপোটেন্ট বলে। আমরা জানি যে আমরা দেখি যে আমাদের দেখা যায় যে তোমার সাপ তো চিনো সবাই। সাপের কিন্তু খোলস ছাড়াই নতুন খোলস তৈরি হয়, দেখো না এরকম, যে সাপের খোলস ছাড়াই নতুন খোলস তৈরি হয়। এরকম ভাবে আমাদের এই যে হাইড্রার মধ্যেও কিন্তু 45 দিন পর পর নতুন নতুন কোষের জন্ম লাভ করে। আর পুরাতন কোষগুলো চলে যায় বা পুরাতন কোষগুলো কাজে লাগে না, নতুন কোষগুলো ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা কি হয়? তৈরি হয়। মনে রাখবা। এরপর হচ্ছে 3 নাম্বার সংবেদী কোষ। এই যে সংবেদী কোষ দেখতে যে এই বড় এটাকে সংবেদী কোষ, যেখানে আমাদের সংবেদী রোম থাকে, নিউক্লিয়াস থাকে, স্নায়ু রোম থাকে, নিডোল থাকে, ইত্যাদি ইত্যাদি। তো দেখি এগুলো পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থান করে।
সমকোণে থাকে বা বিক্ষিপ্ত বা ছড়ানো থাকে, তবে কোষিকা, হাইপোস্টোম বা পদচাকতির চারদিকে বেশি দেখা যায়। প্রতিটি কোষ লম্বা হয়, সরু হয়, দেখো লম্বা এবং চিকন হয়। এর মুক্ত প্রান্ত থেকে সূক্ষ্ম সংবিধি রোম, এই যে মুক্ত প্রান্ত, এখানে সংবিধি রোম পাওয়া যায় বা বের হয়। আর অপর প্রান্ত থেকে গুটিকাময় বা নোডিল যুক্ত সূক্ষ্ম তন্তু নির্গত হয়ে স্নায়ুতন্ত্রের সাথে যুক্ত হয়। মানে অপর প্রান্তে আমাদের সূক্ষ্ম নলের মতো অংশ তৈরি হয়, এটার নাম হচ্ছে স্নায়ুরোম বা নোডিউল। এগুলো আমাদের স্নায়ুতন্ত্রের সাথে যুক্ত হয়। এই হচ্ছে ব্যাখ্যা, এটা মনে রাখার চেষ্টা করবা। এগুলো যা যা আলোচনা করছি বুঝতে পারছো? কথা বললো। আচ্ছা, এরপরে নেক্সট। তো এই কোষগুলোর কাজ কি? পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা যেমন আলো, তাপ গ্রহণ ইত্যাদি স্নায়ু কোষে সরবরাহ করে। আমরা যখন গরম লাগে হাতে অনুভব করি, গরম লাগতেছে, ঠান্ডা লাগলে ঠান্ডা অনুভব করি। তো হাইড্রা বা জন্তু বা জীব, তো তার তো একটা আছে, অনুভূতি আছে পরিবেশের, সেই অনুভূতিগুলো কিন্তু স্নায়ু কোষ দিয়ে হয়। আর স্নায়ু কোষে অনুভূতিগুলো প্রেরণ করে কি? এইগুলা সংবেদী কোষ, নার্ভ যেগুলো হয়, সংবেদন কোষ এগুলা। আচ্ছা, এরপর হচ্ছে স্নায়ু কোষ, 4 নাম্বার। এই যে স্নায়ু কোষ দেখতে এরকম নীল রঙের, এটা আকাশি রঙের। তো এইসব কোষ মেসোগ্লিয়া ঘেঁষে অবস্থিত, অনিয়ত আকার বিশিষ্ট, মানে কোনো নিয়মিত নেই, যে কোনো আকার হইতে পারে। অনিয়ত মানে যে কোনো আকার বিশিষ্ট হইতে পারে, এবং একটি ক্ষুদ্র কোষ দেহ ও 2 বা তার অধিক নোডিওল যুক্ত সূক্ষ্ম শাখান্বিত স্নায়ু রোম নিয়ে গঠিত। এই যে অনেকগুলো স্নায়ু রোম নিয়ে এগুলো গঠিত হয়, এবং তন্তুগুলো পরস্পর মিলে সূক্ষ্ম জালিকা তৈরি করে। অর্থাৎ আমাদের এই তন্তুগুলো একের সাথে একটা মিলে একটা জালিকার মতো অংশ তৈরি করে, মনে রাখবা। এরপর হচ্ছে কাজ। সংবেদী কোষে উদ্দীপনা সংগ্রহ করা এবং দেহের বিভিন্ন অংশে সরবরাহ করে হচ্ছে এই স্নায়ু কোষের কাজ। সবাই কি এই পয়েন্টটা বুঝতে পারছো? স্নায়ু কোষের যে কাজটা কি, বিবরণটা করে জাস্ট দেখবা, কি আর কিছু লাগবে না। এতটুকু বুঝছো? একটু রেসপন্স করে আমাকে জানাও। বাকিরা কথা বলো। ক্লাসে বাকিরা যারা আছো, অঞ্জনা, ফাতেমা, হাফসা, ঝুমা, রিয়াদুল, সাদিয়া, ফিল্ম, রেসপন্স করো। তোমরা কি বুঝতেছো? আচ্ছা, এরপর নেক্সট। গ্রন্থিকোষ। গ্রন্থিকোষ দেখতে এরকম হলুদের মতো, দেখেন কি বলছে। এগুলো ক্ষরণকারী দানা বিশিষ্ট এক ধরনের পরিবর্তিত লম্বাকার এপিডার্মিল কোষ। মুখ ছিদ্রের চারদিকে ও পাদচাকতিতে প্রচুর গ্রন্থিকোষ থাকে। এটা জাস্ট এমনি পড়লাম, এটা আমার প্রয়োজন নেই দেখার। এবার কাজ। মিউকাস ক্ষরণ করে দেহকে কোনো বস্তুর সাথে লেগে থাকতে সাহায্য করে, খুব ইম্পর্টেন্ট। মিউকাস হচ্ছে একটা রাসায়নিক পদার্থ। এই মিউকাসটা হাইড্রার দেহ থেকে বের হয়। তো যেখান থেকে বের হয় সেটা আমাদের এরকম আঠার মতো লেগে থাকে, সে জায়গাটা কোনো একটা জায়গার মধ্যে আঠার মধ্যে লেগে থাকে, সুপার গ্লু যেগুলো লেগে থাকে আর কি। সুপার গ্লু যে তরল পদার্থটা বের হয়, তো যেখানে লাগবে সেখানে কি আঠার মতো লেগে থাকবে। তো মিউকাস হচ্ছে সেরকম আঠার মতো অংশ। সেই অংশ যখন আমাদের হাইড্রার দেহ থেকে বের হয়, সেই জায়গাটাই আমাদের অন্য একটা জায়গার মধ্যে একবারে জোরে লেগে থাকে, মানে কোনো একটা বস্তুর সাথে লেগে থাকতে সাহায্য করে। এটা মনে রাখবা। কথা বুঝতে পারছো? এটা আমাকে জানাও। এতটুকু বুঝছো? এরপর হচ্ছে এই গ্রন্থিকোষ বুদবুদ সৃষ্টি করে ভাসতে সাহায্য করে। আসলে হাইড্রা কিন্তু বুদবুদ করে, মানে হাইড্রার দেহ থেকে বুদবুদ আকারে বাবল বের হয়। এই বুদবুদের মাধ্যমে হাইড্রা কি অনেকক্ষণ পানিতে ভেসে থাকতে পারে। থ্যাংক ইউ লিমু, জয়েন করছো ক্লাসে, খুশি হলাম। তো লিমু, আগামীকাল থেকে আমাদের ফিজিক্স ক্লাস শুরু হচ্ছে তোমাদের ইনশাল্লাহ। তো ক্লাস রেগুলার করো, ক্লাস মিস দিও না। আচ্ছা, এরপর মনে রাখবা, এরপর হচ্ছে 3 নাম্বার। মুখ ছিদ্রের গ্রন্থি কোষের ক্ষরণ খাদ্য গলাৎকরণে সাহায্য করে। মানে মুখ ছিদ্রের মধ্যে যে গ্রন্থি কোষ আসে, সেই গ্রন্থি কোষ থেকে কিছু রস বের হয়। সেই রসের কারণে হাইড্রা যখন খাবার খায়, সেই খাবারটা হজম করতে সাহায্য করে। গলাৎকরণ মানে হচ্ছে গলা দিয়ে বের করতে সাহায্য করে আর কি। এ হচ্ছে গ্রন্থি কোষের কাজ, মনে রাখবা। এবার হচ্ছে জনন কোষ। এসব কোষ জননাঙ্গে অবস্থান করে। জনন কোষ 2 রকম, একটা হচ্ছে শুক্রাণু, একটা হচ্ছে ডিম্বাণু। পরিণত শুক্রাণু অতি ক্ষুদ্র হয় এবং নিউক্লিয়াস যুক্ত, একটি স্ফীত মস্তক, সেন্ট্রিওল যুক্ত এবং সংকীর্ণ মধ্যখণ্ড ও একটি লম্বা বিচলনক্ষম লেজ নিয়ে গঠিত। পরিণত ডিম্বাণুটি বড় হয়, গোলাকৃতি হয়, এর সাথে 3টি পোলার বডি যুক্ত থাকে। শেষ। আর কাজ হচ্ছে জননে অংশগ্রহণ করা, মনে রাখবা। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নিউরোসাইট কোষ।
পরীক্ষাতে আমাদের হাইডার এই নিউরোসাইট কোষ থেকে আলাদাভাবে একটা সৃজনশীলী হয়, গতে আসে সৃজনশীলী আসে। নিউরোসাইট কোষের বিবরণ, চিত্র, গঠন, কাজ সব কিছুই একটা আলাদাভাবেই আসে। এই নিউরোসাইট কোষটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি এই হাইডার কোষের মধ্যে আর কিছু পড়ো বা না পড়ো, একটা আদর্শ নিউরোসাইট কোষের গঠন তোমাকে পড়তেই হবে। আর এই হচ্ছে আমাদের সেই নিউরোসাইট কোষের পরবর্তী অংশ, আদর্শ নিউরোসাইটের গঠন। তোমাকে চিত্র আঁকতে হবে, এই চিত্র আঁকতে হয়, তোমাকে আঁকতে হবে, চিত্র আঁকতে হবে, চিত্রে বিবরণ দিতে হবে এবং চিত্রের প্রত্যেকটা অংশের কাজ ভালো করে মুখস্থ করতে হবে। এখানে যা যা আছে সব ভালো করে মনে রাখতে হবে, কারণ এই নিউরোসাইট থেকেই প্রতি বছর পরীক্ষার প্রশ্ন হয়। অনেক পরীক্ষা, অনেক প্রশ্ন আসে, শুধু নিউরোসাইট থেকে আসে। নিউরোসাইট কথা কি বুঝছো? এটা হচ্ছে একটা সাজেশন, স্পেশাল সাজেশন। এইটা পড়লেই তুমি একটা সৃজনশীল কমন ইনশাল্লাহ। বুঝতে পারছো যা বলছি? মন থাকবে? থ্যাংক ইউ। সামিরা জয়েন করছো। সামিরা নিয়মিত ক্লাস করো। হ্যাঁ সামিরা লিমো, তোমরা কিন্তু নিয়মিত ক্লাস করো, ক্লাস মিস দিও না। হ্যাঁ, ক্লাস নিয়মিত করার চেষ্টা করবা, একদিন মিস দিবা না। আচ্ছা, এবার দেখো নেক্সট, পরবর্তী নিউরোসাইট কোষ। এই নিউরোসাইট কোষটার ব্যাখ্যা আমরা এখন পড়ব। হাইড্রার পদতল ছাড়া, মানে পায়ের অংশ ছাড়া বহিতকের সব জায়গাতেই, বিশেষ করে কোষিকার পেশি আবরণী কোষে ফাঁকে ফাঁকে বা ওইসব কোষের ভেতরে নিউরোসাইট অনুপ্রবিষ্ট থাকে বা নিউরোসাইট কোষ থাকে। কোষগুলো দেখতে গোলাকার হয়, ডিম্বাকার হয় বা পেয়ালাকার হয় এবং নিচের দিকে নিউক্লিয়াসবাহী ও দ্বৈত আবরণ বেষ্টিত বড় কোষ থাকে। কোষের মুখ প্রান্তটা ক্ষুদ্র হয়, দৃঢ় হয়, সংবেদী, নিউরোসিল এবং অভ্যন্তরের গহ্বরে পেঁচানো সুতার মতো নেমাটোসিস্ট বহন করে। তো আসলে আমাদের এই যে আমরা ছবি দেখলে বুঝতে পারবো, এটা হচ্ছে আমাদের এই কোষটার থলি, ফাঁকা জায়গা, এটার মধ্যে একটা সুতা থাকে, যে নিউরোসাইট, এই যে নেমাটোসিস্ট আর কি সুতাটার নাম। এটা ঢাকনার মতো থাকে, এটা খুলে দিলে প্যাচটা বের হয়ে যায়, যে এটা। আর এটা দিয়ে কি করে জানো? শিকার ধরে, শিকার। হাইড্রা এই লম্বা যে লেজের মতো অংশ, এটাকে শিকার ধরে সেটাকে নিয়ে এসে সে খাবার মতো খায়। এইটা লাগানো থাকে ঢাকনাটা খুলে, ঢাকনার নাম অপারকুলাম ঢাকনা। ঢাকনাটা খুললেই তোমার সুইচ করে, এরকম সুইচ করে সুতাটা বের হয়। আর যেই জায়গায় সুইচ করবে খুব জোরে ক্ষিপ্ত হয় বা নিক্ষিপ্ত হয়, সেখান থেকে কোনো কিছু থাকলে প্যাঁচা ধরে নিয়ে আসে। এ হচ্ছে তোমার এটার খাবার খাওয়ার পদ্ধতি। সবাইকে বুঝতে পারছো আমার কথা যা বললাম? জি স্যার। ওকে, এইটাই হচ্ছে তোমার নেমাটোসিস্ট আর কি। হ্যাঁ, তো এর মধ্যেই আমাদের নেমাটোসিস্ট বহন করে। গহ্বরটি অপারকুলাম নামক ঢাকনা দিয়ে ঢাকা। অপারকুলাম ঢাকনা নামক কি ঢাকা। তো আদর্শ নেমাটোসিস্টের সুতার গোড়ায় 3টি বড় কাঁটার মতো বার্ব থাকে এবং গহ্বরটি হিপনোটক্সিন নামক বিষাক্ত রস থাকে। এই হিপনোটক্সিন দিয়ে এই হাইড্রা কোনো একটা শিকারীকে অবশ করে দেয়, অজ্ঞান করে দেয়। আমরা পড়বো সামনে, আমাদের এই নিউরোসাইট কোষের মধ্যে হিপনোটক্সিন বিষ থাকে, বিষ। এই হিপনোটক্সিন বিষ যদি কারো গায়ের মধ্যে যায়, ওই জায়গায় অবশ হয়ে যাবে। কথা বুঝছো? এটা খুবই বিষাক্ত পদার্থ, হিপনোটক্সিন রস। আর এই রসের মাধ্যমে কোনো একটা শিকারীর মধ্যে এটা ছাড়ে, ফলে শিকারী অবশ হয়ে যায় বা অজ্ঞান হয়ে যায়। পরে সেই শিকারী অজ্ঞান হওয়া অবস্থাটাই হাইডা খেয়ে ফেলে, একবারে গিলে খেয়ে ফেলে। এইভাবেই হাইডা তার খাবার গ্রহণ করে। কথা কি বুঝছো? কথা বলো। আচ্ছা, এবার বলতেছে পরিস্ফুটনরত নিউরোসাইটকে নিউরোব্লাস্ট বলে, মানে একটা পরিপূর্ণ নিউরোসাইট কোষকে নিউরোব্লাস্ট বলে। এবার দেখি নিউরোসাইটের কাজ কি। হাইডার শিকার আসর করা, ধরার কাজে ব্যবহার করা হয়, চলনে সহায়তা করে, আত্মরক্ষায় ব্যবহৃত হয়, প্রাণীকে কোনো বস্তুর উপর আঁকড়ে ধরতে কাজ করে। নিউরোসাইটের শ্রেণীতাত্ত্বিক গুরুত্ব রয়েছে, মানে নিউরোসাইটের যে গুরুত্ব সেটা অপরিসীম। তো এই হচ্ছে আমাদের মোটামুটি যতটুকু পড়লাম 7টা কোষ। আমাদের এই হাইডার বাহিরের ত্বকের এই 7টা কোষ, এই যে নিউরোসাইট কোষ, এই যেটা এটা গোলাপি রঙের দেখতে, এই যে ভেতরের দিকে পেঁচানো থাকে সুতাটা। তো এটি হচ্ছে হাইডার কোষ, বাহিরের কোষ। বাহিরের কোষের মধ্যে এগুলো থাকে, এই পেশি আবরণী কোষ,
ইন্টারস্টেশিয়াল কোষ, নিউরোসাইট কোষ, এই কোষ সেই কোষ এগুলো সব থাকে, যে কোষের মাধ্যমে হাইটা তার জীবন চলাচল করে আর কি। এই কোষগুলোর বিবরণ ভালো করে মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের। তো এরপরে ফাহামিদা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। ফাহামিদা আসলে আমি আজকে ক্লাসটা একটু তাড়াতাড়ি নিয়েছিলাম। ওয়ালাইকুম সালাম ফাহামিদা, দুঃখিত আসলে আজকে একটু তাড়াতাড়ি নিয়েছিলাম। আর আমি আসলে তোমাদের বলি, তোমরা যারা 25 ব্যাচ আছো, আগামী এক সপ্তাহ আমাদের একটু ছুটি আছে। আমার ছুটি বলতে কি, এই ক্লাস 10কে পড়াইতাম একটা মেয়েকে, 9:30 থেকে পড়াইতাম আর কি 10টা পর্যন্ত, 15-10 পর্যন্ত। তো ওই সময়টাতে আমি তোমাদের আইসিটি ক্লাস নিয়ে আসতে চাচ্ছি ইনশাল্লাহ। আগামী এক সপ্তাহ আমি তোমাদের HTML আইসিটিটা আমি ইনশাল্লাহ আগামী এক সপ্তাহ এই রাত্রে 11টা 15 যে ক্লাসটা হতো না, সেই সময় হবে না। শীত তো বুঝছো, এত শীতে তো আসলে অনেকে জাগনাও থাকতে পারে না। তো আমি চাইতেছিলাম যে আগামী কাল থেকেই ইনশাল্লাহ আমরা এক সপ্তাহ আইসিটি রাত্রে ক্লাসটা, আইসিটি বা ইংরেজি যে ক্লাসটা করি, রাত্রে ক্লাসটা আমরা 9:30 বা 9:40 শুরু করব। ইংরেজি বা আইসিটি ক্লাসটা নিয়ে দেন আমরা গ্রুপ ক্লাস করে 11টার মধ্যে শেষ করব পড়া। তারপর আমরা সবাই যার যার কাজ করব, বা পড়া থাকলে পড়বো, না হলে ঘুমায় পড়বো। মানে আমাদের শীত তো অনেক, এখন এত শীতের মধ্যে তো রাত জাগতে অনেকের কষ্ট হয়। এই জন্য আর কি চাচ্ছিলাম যে আপাতত এক সপ্তাহ যেহেতু ছুটি আছে, তো এক সপ্তাহ অনেক শীতের মধ্যে অনেকে থাকতে পারি আমরা, এক সপ্তাহ অনেক শীত হইতে পারে শুনলাম সামনের দিনগুলোতে। তো আসলে এই জন্যই চাইছিলাম যে একটু তাড়াতাড়ি পড়লে ভালো হইতো। তো একটু রেগুলার ক্লাস করো, ক্লাসে থাইকো, একটু পড়া দিলে পড়ো, আর একটু রেগুলার চেষ্টা করো ক্লাসে উপস্থিত থাকার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ, ভিডিওটা বুঝতে পারছো, খুশি হলাম। তো এখন বলি, সেটা হচ্ছে গিয়ে আমরা আজকের মতো এইখানেই ক্লাসটা শেষ করতেছি, আমরা আর ক্লাস নিচ্ছি না, হ্যাঁ। তো তোমাদেরকে ধন্যবাদ ক্লাসে জয়েন করছো। আমরা ইনশাল্লাহ আগামীকাল থেকেই আমাদের যে যে বিষয়ে ক্লাস হওয়ার কথা, যে যে গ্রুপে, সেই সেই ক্লাসগুলো সময় মতো হবে ইনশাল্লাহ। তো আজকের মতো আমাদের এই স্পেশাল বায়োলজি 2 নম্বর ক্লাসটা এখানেই কমপ্লিট।